নমস্কার। শুরু করতে চলেছি শিল্পায়ন গল্প ক্যাফের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মর্মস্পর্শী ছোট গল্প অবলম্বনে নাটক বউ চণ্ডীর মাঠ। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালের 12 সেপ্টেম্বর। প্রকৃতি ও মানব জীবনের সংমিশ্রণে তিনি বারবার রচনা করেছেন অভূতপূর্ব উপন্যাস, গল্প, ছোট গল্প, প্রবন্ধ। তার রচনাগুলির মধ্যে পথের পাঁচালী, আরণ্যক, দৃষ্টিপ্রদীপ, দেবযান, অপরাজিত, ইচ্ছামতি, আদর্শ হিন্দু হোটেল, মৌরিফুল, হিঙের কচুরি প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। 1950 সালের 1 নভেম্বর এই মহান সাহিত্যিকের মৃত্যু হয়। 1951 সালে তাকে রবীন্দ্র পুরস্কারে সম্মানিত করা হয়। নাটকের সামগ্রিক বিন্যাস, পরিকল্পনা ও নির্দেশনায় সত্যনারায়ণ মিত্র। পোস্টার এডিট, আবহ নির্মাণ ও সম্পাদনায় সৌভিক বেজ। সহযোগিতায় সুরাজ বেজ। বিভিন্ন ভূমিকায় সূত্রধর সৌভিক বেজ, বৃদ্ধ চক্রবর্তী মশাই সত্যনারায়ণ মিত্র, হেমেনবাবু সৌরভ বেজ, বিভূতি সুরাজ বেজ, নতুন বউ মহাশ্বেতা মিত্র। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে নাটক বউ চণ্ডীর মাঠ। গ্রামের বাঁওরের মধ্যে নৌকো ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল। কানুন গো, হেমেনবাবু বললেন, ও মাঝি ভাই, ওই বাবলা গাছটার গায়ে এই কাছি জড়িয়ে বেঁধে নাও। বাইরের নদীতে ভাটার টান ধরেছে। নাটা কাঁটার ঝোপের নিচে জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে। একটুখানি নেমে দেখবেন না, কোথায় পিন ফেলা রয়েছে। যত শিগগির এই খানাপুরিটা শেষ করা যায় আর কি। এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছা হলো না। পিছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে। কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেদিকেই ঝোঁক। সাব ডেপুটি নৃপেনবাবু কাজ শেখবার জন্য এইবার প্রথম খানাপুরির কাজে এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকো দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকো লাগাতে তিনি ছইয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কী নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। তখন বিভূতি বলল, টেনেন্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই। তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গাটা ঠিক করা যাক, যাতে কাল সকাল থেকেই কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায় যায়। গ্রাম্য নদীটির দু পাড় ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে। তলায় আকন্দ, ঘেঁটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে। দুধারে রোদ পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্রবিরল বাবলা গাছে গাংশালিকের ঝাঁক কিচকিচ করছে। নদীর বাঁপাড়ের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা। মাকাললতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলোর ঝাড়। তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জায়ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে। বেলা আর একটু পড়লে সবাই সেই বাঁওরের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেল। নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে বিভূতি জিজ্ঞাসা করল, রসুলপুর কোন গাঁখানার নাম মশাই? এই সামনেরটা না ওই পাশে? আগে না, এটা হলো গিয়ে কোমরে, পাশের ওটা ওটা হলো আমডাঙ্গা, আর রসুলপুর হলো এই গাঁগুলোর ওই পিছনে। তা ওই কোষ দুই তফাৎ হবে। তা বাবু, আপনারা?
আমরা এই জরিপের কাজে এসেছি। তা বাবু, এই মাঠটাতে কি আপনারা এই তাঁবু ফেলবেন? হ্যাঁ হ্যাঁ। ও ও, তা আপনাদের এই জরিপের কাজ শেষ হতে হতো এই 5-6 মাস লেগে যাবে, তাই না? তা তো হবেই, বরং তার বেশি। উম, এখানে একটা ঠাকুরের স্থান আছে বাবু মশাই, এই গাঁয়ের মেয়েরা পুজো দিতে আসে। বরং একটু সরে গিয়ে ওই নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের বড় অসুবিধে হবে। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল। তার পৈতৃক জমি জমা অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয়, এই ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন। জরিপের বাবুরা সেদিনই জেলায় ফিরবে। জোয়ারের অপেক্ষায় নৌকো ছাড়তে দেরি হতে লাগল। চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় বিভূতি জিজ্ঞাসা করল, আচ্ছা, এটাকে বৌচণ্ডীর মাঠ কেন বলে চক্রবর্তী মশাই? আপনাদের কি কোনো... হ্যাঁ, ভালো কথা। বলুন তো চক্রবর্তী মশাই, এই বৌচণ্ডী আবার কি কথা, তো শুনুই কখনো। উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শোনা গেল। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা এই সেকালের গল্প, ছেলেবেলায় আমার ঠাকুমার থেকে শোনা। এ অঞ্চলে অনেক প্রাচীন লোকেই এই গল্পটা জানে। শুরু করুন তাহলে, একটু জমিয়ে বসা যাক, কি বলেন হেমেন বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করুন, শুরু করুন চক্রবর্তী মশাই। এই সেকালে জানেন তো, এ গ্রামে একবার এই সম্পন্ন গৃহস্থ বাস করতেন। এখন আর তাদের কেউ নেই, তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের ওই বড় শরিক এই পতিত পাবন চৌধুরী মশাইয়ের খুব নাম ডাক ছিল। তাই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন ওই তৃতীয় পক্ষে বিয়ে করে বউ ঘরে আনলেন, তখন তার বয়স নয় নয় করে 50 পার হয়ে গিয়েছে। এমন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর হলেও এই চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোটই দেখাতো। তা বউ দেখে বাড়ির সকলে খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বউ বলে এই চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখে বিয়ে করেছিলেন। নতুন বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। তা বউয়ের এই মুখের গড়নটি বড় সুন্দর, মুখের ছাঁচ যেন হরতনের টেক্কাটি, চোখ দুটো বেশ ডাগর, ভাসা ভাসা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে, এই রকম বউ এ গায়ে আর আসেনি। এই সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না। অল্প বয়সের শাশুড়িদের দলের সামনেও ঘোমটাটা দেয়। সকলে বললে, যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ। কিন্তু ওই মাস 2-3 পরে একটা বড় বিপদ ঘটল। সকলে দেখলে বউটির আর সব ভালো বটে, কিন্তু একটা বড় দোষ আছে। সে কিছুতেই এই স্বামীর ঘেঁস নিতে চায় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। স্বামীর কাছে ঘেঁষতে চায় না, কিন্তু কেন? সত্যি সত্যি করে অবাক ঘটনা বটে। প্রথম জানেন, এই সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ, ভাই সেই জন্যই এই রকম করে।
কিন্তু ক্রমে ক্রমে দেখা গেল স্বামী কেন, যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে কাঁপে। বাড়িতে যেদিন যজ্ঞী বা কোনো বড় কাজকর্মে বাইরের লোক এসে ভিড় হয়, সেদিন সে ঘর থেকে আর বাড়ি হয় না। স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না। মাসে 2-1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায়। সে জনে জনের পায়ে পড়ে ওর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই বুঝ মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে। তো অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে মিলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে ডোরে শিকল বন্ধ করে দিল। তা চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন যে তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এরপর থেকে তো কিছুতেই আসে স্বামীর ঘরে যেতে চায় না। বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে কাঁদতে থাকে, সকলকে বলে, আমার বড় ভয় করে, আমায় ওরকম করে আর পাঠিও না, তোমাদের পায়ে পড়ি আমি। বোঝাতে বোঝাতে এদিকে বাড়ির লোকেও হয়রান হয়ে গেল। দিন কত গেল, একদিন সকলে মিলে জোর করে তাকে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দোর বন্ধ করে দিলে। তারা সবাই ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আর এই ন্যাকামি ভালো লাগে বলুন। তা ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নাই, বাড়ির কোথাও নাই। নিকটেই বাপের বাড়ির গাঁ, সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো হলো। লোক ফিরে এলো, সে সেখানেও যায়নি। তখন সকলে বললে পুকুরে ডুব মেরেছে। পুকুরে জাল ফেলা হয়, কোনো সন্ধান মেলে না। বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবারও অবকাশ পেল না। কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না, এই চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করার জন্য চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন। আচ্ছা, বউটি কি মারা গিয়েছিল? জানি না বাবু মশাই, আজ পাড়াগা নতুন কিছু একটা বড় ঘটে না। অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল, তারপরে ক্রমে ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পূব ধারে ওই যে ওইখানে এই গ্রামের মধ্যেই আমাদের ওই চৌধুরী বাবুদের বাড়ি ছিল। ক্রমে চৌধুরীদের সব মরে হেজে শেষ হয়ে গেল। ওই শেষ পর্যন্ত বংশীকে একজন ছিল, কিন্তু সেও উঠে গিয়ে অন্য কোথাও বাস করলেন। এসব অনেক বছর আগেকার কথা বসাই, এই 70-80 বছর তো হবেই। সেই থেকে আজ পর্যন্ত এই সব মাঠে বড় একটা অদ্ভুত ব্যাপার ঘটে বলে শোনা যায়, জানেন? অদ্ভুত ঘটনা বলেন কি? হ্যাঁ মশাই, সে বড় অদ্ভুত ঘটনা। এই জানেন, এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন এই রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে এই বাঁশ বনের ছায়ায় কে যেন শুয়ে আছে, কিন্তু কাছে গেলেই কাউরে দেখতে পায় না। কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠছে। সম্মুখে এই জ্যোৎস্না রাতে অনেকে ওই নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর থেকে ওই সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ে সাদা কাপড়ে জ্যোৎস্না পরে চিকচিক করতে থাকে। মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন ওই ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয়
কালকে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে যেন ফুল পেরে নিয়ে গেছে। তার ছোট ছোট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেদিকে চলে গিয়েছে। নদীর ধারে এই ছাতিম গাছের তলাতেই ওই উলোচণ্ডী তলা। চৈত্র সংক্রান্তিতে জানেন, ওই গ্রামের বধূরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বউচণ্ডীর পুজো দিতে আসে। মা বউচণ্ডী সকলের মঙ্গল করেন, অসুখ হলে সারিয়ে দেন। নতুন প্রসূতি স্তনে দুধ শুকিয়ে গেলে তার কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলে সর্দি সারে। ছেলে বিদেশে থাকবার সময় চেটিয়ে আসতে দেরি হলে পুজো মানত করবার পরই শিগগিরই সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনিই সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন। চক্রবর্তী মহাশয়ের গল্প শেষ হলো। তারপর আরও নানা কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে চলে গেলেন। বেলা বেশ পড়ে এসেছে। সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেঁটু ফুলের বনে একেবারে ভরা। বাঁদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজায় খানিকটা ঘন জিউলি গাছের সারির মধ্যে দিয়ে চোখে পড়ে। নৌকোর গলুইয়ে বসে আসন্ন সন্ধ্যায় ৮০ বছর আগেকার পলাতকা গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগলো। মাঠের মাঝে উঁচু ঢিবির ওপরকার ঘেঁটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে, কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যেও বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায়। পাশের ঝোপে ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফোটবার দেরি কত। সন্ধ্যা হয়ে গেল। বনের ওপর নবমীর চাঁদ উঠল। একটু পরেই জোয়ার পেয়ে নৌকা ছাড়া হলো। জলের ধারে আঁধার ভরা নিভৃত ঝোপের মধ্যে থেকে সত্যি যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল। সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখির, কি কোনো পতঙ্গের ডাক। বাঁওড়ের মুখ পার হয়ে যখন তারা বাইরের নদীতে এসে পড়েছে, তখন পিছন ফিরে দেখে নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘুমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেককাল আগেকার সেই লজ্জাকুণ্ঠিতা ভীরু পল্লী বধূটির মতো।